আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আফতেহাজত সালফেরিক বেঞ্চের পক্ষ থেকে আজকে আবার তোমাদের জন্য ফিজিক্সের একটা খুবই সুন্দর কনসেপ্টের একটা ম্যাথ নিয়ে আসছি। এই যে ম্যাথটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের একটা টেস্ট পেপারের একটা স্বনামধন্য কলেজের ম্যাথ। বাট এই ম্যাথটা আজকে দেখানোর কারণ হচ্ছে এটা কিন্তু বোর্ডেও আসতে পারে, এটা একদম বোর্ড স্ট্যান্ডার্ড একটা ম্যাথ। এবং এখানে ফিজিক্সের আমাদের খুবই সুন্দর একটা কনসেপ্ট ইউজ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের ফিজিক্সের কপিকলের যে কনসেপ্টগুলো আছে সেটা ইউজ হয়েছে। তো অ্যাকচুয়ালি এই যে সিকিউটা আসছিল সেখানে চারটা কোশ্চেনই ছিল ক খ গ ঘ। বাট আমি তোমাদেরকে শুধু ঘ নাম্বার কোশ্চেনটা নিয়ে আসছি তোমাদেরকে কাছে। আমরা আজকে এই কোশ্চেনটা একটু সলভ করব। এবং এই যে কোশ্চেনটা কপিকলের কনসেপ্টটা তোমরা জানো যে এটা তোমাদের কোন চ্যাপ্টারের। এটা অ্যাকচুয়ালি তোমাদের বল চ্যাপ্টার থেকেও হতে পারে, আবার তোমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকেও আসতে পারে কপিকল কনসেপ্টের ম্যাথ। কিভাবে? আমরা জানি যে কপিকলের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের বলের সূত্রগুলো তো প্রযোজ্য হয়, বলের কনসেপ্ট তো প্রযোজ্য হয়, আবার কাজ ক্ষমতা শক্তিরও কিছু কনসেপ্ট আমাদের এখানে প্রযোজ্য হয়। তো এই ম্যাথটার স্পেশালিটিটাই হচ্ছে, এই ম্যাথটা আমি তোমাদেরকে দুটো প্রসেসে সলভ করে দেখাবো। প্রথমটা হচ্ছে যে বল চ্যাপ্টার কনসেপ্টের বেসিসে, পরেরটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের কনসেপ্টের বেসিসে। তো চলো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ম্যাথটার দিকে একটু ফোকাস করি। ম্যাথে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটা কপিকল আছে, কপিকলে একটাই সুতা বা দড়ি যাই বলো না কেন, সেই দড়িটাকে আমরা এপার ওপার কপিকলের বিস্তৃত করে দিছি। একটা দড়ির এপারে আমরা এই প্রান্তে আমরা রাখছি এই বিন্দুতে একটা বস্তু যেটার ভর হচ্ছে 16 কেজি। এটাকে আমরা চাইলে M1 নাম দিতে পারি, এটা হচ্ছে আমাদের M1 বস্তু। আর এই প্রান্তে বি বিন্দুতে আমরা ঝুলাইছি আমাদের M2 বস্তু যার ভর হচ্ছে 1.5 কেজি। আচ্ছা, এরপর আমরা কি করলাম, এই বি বস্তুটার নিচ থেকে আরেকটা দড়ি দিয়ে তাকে ভূমির সাথে একটা সুতো দিয়ে এই যে এখানে আমরা কি করলাম, বেঁধে রাখলাম কেন? আমাদের এখন এইটা আমাদের একটা কমন সেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি, এটা একটা জেনারেল ইনটিউশন। আমরা যদি বেঁধে না রাখতাম, এমন বস্তুটার ভর কত 16, ওটার কত 1.5 কেজি। তো অবশ্যই যেহেতু এটা ভারী, এটা তার ওজনের কারণে, ওজন বলের কারণে এটা আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকতো এবং সে M2 বস্তুটা সহ অ্যাকচুয়ালি কপিকলটা ঘুরতে থাকতো, ঘুরে ঘুরে অ্যাকচুয়ালি বস্তুটা এইভাবে নিচের দিকে ভূমিতে পড়তো। কারণ কি, আমাদের এই দিকের এমন বস্তুটা কি বেশি ভারী। কিন্তু সেটা যাতে না হয়, আমরা কি করছি, M2 বস্তুটাকে ভূমির সাথে ডি বিন্দুতে একটা সুতো দিয়ে বেঁধে রাখছি। আচ্ছা, তাহলে আর এই আমাদের যে এমন বস্তুটা 16 কেজি, সেটা ভূমি থেকে কত উপরে আছে, 50 মিটার উপরে আছে। এটা একটু তথ্য আমাদেরকে দেওয়া আছে। দেন আমাদের কোশ্চেনটা কি বলছে, ঘ নম্বর কোশ্চেন। আমরা যদি একটু দেখি, ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে, অর্থাৎ এই বিন্দুতে সুতার বাঁধনটা, এই বাঁধনটা যদি আমরা না খুলে সি বিন্দুতে সুতাটা কেটে দিই, তাহলে এই বস্তুটি অপেক্ষাকৃত বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে কিনা গাণিতিক যুক্তি সহ যাচাই করো। আচ্ছা, তার মানে আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি দুটো কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে দেখতে হবে ডি বিন্দুতে যদি বাঁধন খুলে দিই, সি বিন্দুতে না কেটে যদি ডি বিন্দুর আমরা বাঁধনটা খুলে দিই, তখন যে পুরো বস্তুটা, পুরো সিস্টেমটা একসাথে এই দিকে নিচের দিকে পড়তে থাকবে। অবশ্যই পড়বে, কারণ এই দিকের বস্তুর ওজনটা, ভরটা বেশি, ভর বেশির কারণে, ওজন বলের কারণে সে পড়বে। তো তখন এই বস্তুটা কোন গতিশক্তিতে আঘাত করবে সেটা বের করতে হবে। সেকেন্ডে বের করতে হবে, ডি বিন্দুর বাঁধনটা আমি খুলবো না, আমি সি বিন্দুতে সুতোটা কি করব, এখান দিয়ে কেটে দিব। এখান দিয়ে যদি আমি কেটে দিই, তখন কি হবে, অ্যাগেইন কিন্তু এই বস্তুটা কিন্তু তখন নিচের দিকে পড়বে, এমন বস্তুটা নিচের দিকে পড়বে। তখন কত গতিশক্তিতে আঘাত করবে সেটা বের করতে হবে। আমাদেরকে বলছে সুতার বাঁধন না খুলে সি বিন্দুতে কেটে দিলে নাকি বেশি গতিশক্তিতে আঘাত করবে। তো তাহলে আমাদেরকে দুটো ক্ষেত্রে গতিশক্তিটা বের করতে হবে, দেন আমরা বুঝবো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে, আমি একটু আগেই বলছি যে আমরা দুটো কনসেপ্টে এই ম্যাথটা দেখবো। তাহলে আমি প্রথম কনসেপ্টের ম্যাথটা একটু দেখি। প্রথম কনসেপ্টে কি, আমরা হচ্ছে যে বলবিদ্যার কনসেপ্ট দিয়ে দেখবো। তাহলে আসলে ম্যাথটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখি যে আমরা যদি সি বিন্দুতে কেটে দিই তখন কি হবে সেটা আগে একটু দেখি। অর্থাৎ আমি যদি সি বিন্দুতে কেটে দিলে, সি বিন্দুতে আমরা যদি বস্তুটাকে কেটে দিই, তখন বিষয়টা দেখতে কিরকম হবে? তখন বিষয়টা দেখতে এরকম হবে যে আমি এখান দিয়ে যদি আমি এই বস্তুটা যদি তখন না থাকতো, এবং এটাও আমাদের নাই, ধরা যাক আমি হচ্ছে এখান দিয়ে কেটে দিছি। এখান দিয়ে এখন কেটে দেওয়ার কারণে এই বস্তুটা কি হবে, এই বস্তুটা সোজা নিচের দিকে পড়বে। এখন এই বস্তুটা হচ্ছে কি এমন বস্তুটা সোজা নিচের দিকে পড়বে। কি কারণে নিচের দিকে পড়বে? এমন বস্তুটাকে নিচের দিকে হচ্ছে তার অভিকর্ষজ বলের কারণে এমন জি তার উপর প্রযুক্ত হবে, এই কারণে সে নিচের দিকে পড়বে। আচ্ছা, আমি আবার আমাদের চিত্রটা হচ্ছে যে রেখে দিলাম। তাহলে সি বিন্দুতে আমি যদি সুতো কেটে দিই, তখন যেটা হবে,
এই বস্তু কোন গতিশক্তিতে আঘাত করবে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার আমরা জানি। এখন সে কোন বেগে আঘাত করবে সেই বেগটা আগে বের করতে হবে। আমরা জানি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে গতির সূত্রটা কাজে লাগাই, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, তখন সেটা কি মুক্তভাবে পড়ন্ত বস্তু হবে। মুক্তভাবে পড়ন্ত বস্তু, এবং এই জন্যই তার উপর জি ত্বরণে সেই বস্তুটা নিচে নামবে যখন আমি সি বিন্দুতে কেটে দিব। কারণ সি বিন্দুতে আমি যখন কেটে দিব তখন কিন্তু এই বস্তুর কোনো আর কাজকর্মই থাকতেছে না, এটা জাস্ট এটা অ্যাকচুয়ালি আর কপি করার ম্যাথ থাকতেছে না, এই বস্তুটা জাস্ট ভূমি থেকে ছেড়ে দিলে যেরকম বস্তু পড়ে সেরকমই পড়বে। তো সেক্ষেত্রে আমাদের আদিবেগটা কত হবে, আদিবেগটা হবে 0। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 2 ইন্টু জি ইন্টু এইচ, অর্থাৎ 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে কত 50 মিটার। তাহলে এটা আমাদের সলভ করলে কত আসতেছে, 50 দুগুণে 100, তাহলে এটা হচ্ছে 980 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা আমি ভি স্কোয়ারের মান বের করছি, তো এটার উপরে স্কোয়ার থাকবে। আচ্ছা, এবার হচ্ছে যে তাহলে কাইনেটিক এনার্জিটা কত হবে, কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার। এমটা কি m1, এই বস্তুটার গতিশক্তি আমাদেরকে বের করতে হবে, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। আচ্ছা, তাহলে হাফ ইন্টু m1 এর ভর আমাদেরকে দেওয়া আছে 16 কেজি, আর ভি স্কোয়ারের মানটা আমরা এখানে পাইছি 980, সেটা আমরা যদি বসাই দিই তখন আমরা পাবো কি, এখান থেকে আমরা কাইনেটিক এনার্জির ভ্যালুটা পাবো। কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত আসে আমরা যদি সেটা একটু দেখি, আমরা যদি একটু ক্যালকুলেটরে সলভ করে দেখি, কাইনেটিক এনার্জির ভ্যালুটা আমাদের আসতেছে 7840 জুল। এখন আশা করি এতটুকু অংশ আমরা বুঝতে পারছি। এইবার আমরা যে জিনিসটা দেখব, আমি যদি সি বিন্দুতে যদি আমি সুতা কেটে দিই তখন এটা জাস্ট মুক্তভাবে পড়ন্ত বস্তুর মতোই পড়বে, একটু আমরা বুঝছি। এবার আমরা যেটা দেখবো যে ডি বিন্দুতে, আমি সি বিন্দুতে সুতা কাটতেছি না, আমি জাস্ট ডি বিন্দুর বাঁধনটা খুলে দিব। আমরা যদি কোশ্চেন দেখি, আমাদের কোশ্চেনে কি বলছিল, কোশ্চেনে বলছিল যে ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে সি বিন্দুতে সুতা কেটে দিলে, এটা আমরা দেখছি সি বিন্দুতে কেটে দিলে কি হবে। আরেকটা দেখবো কি, ডি বিন্দুতে যদি সুতার বাঁধন খুলে দিই, কারণ আমাদেরকে দুই ক্ষেত্রে গতিশক্তি কম্পেয়ার করতে বলছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা সি বিন্দুতে কাটবো না, ডি বিন্দুর বাঁধনটা খুলে দিব, অর্থাৎ এই রশিটা খুলে দিব। এই রশিটা যদি আমি খুলে দিই তখন জিনিসটা এরকম হবে, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। আচ্ছা, এখন যেটা হবে, তাহলে এই বাঁধনটা খুলে দিলে এই জিনিসটা আর থাকবে না, এই দড়িটা থাকবে না। এখন এবার কি হবে, এইবার হচ্ছে যে আমাদের কপি কলের কনসেপ্টটা প্রয়োগ করতে হবে। কপি কলের কনসেপ্টটা কি, কপি কলের কনসেপ্ট হচ্ছে যে এবার বস্তুটা এইভাবে পুরো সিস্টেমটা, এই বড় বস্তুটা ছোট বস্তুটাকে নিয়ে অ্যাকচুয়ালি তার ওজন বলের কারণে এভাবে নিচের দিকে পড়তে থাকবে। নিচের দিকে যখন পড়তে থাকবে তখন আমাদেরকে যেটা বুঝতে হবে, কপি কলে এখানে একটাই যেহেতু দড়ি, এখানে কিন্তু উভয় বস্তুর উপরই টান বল প্রযুক্ত হবে, দড়ির টান বল। তাহলে আমরা টান বলটা যদি একটু খেয়াল করি, টান বলটা কোন দিকে প্রযুক্ত হয়, একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট বুঝতে হবে। টান বল সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে, কোন দিকে, ঝুলন বিন্দু। তাহলে আমি যদি এই দিকের বস্তুর জন্য দেখি, বি বস্তুর জন্য, বি বস্তুর জন্য ঝুলন বিন্দু কোথায়, এখানে। আমাদের ঝুলন বিন্দুটা আলটিমেটলি এইখান থেকেই মূলত দুইটা সুতাই এখান থেকে আসছে। তাহলে আমাদের এই দিকে কাজ করবে, কোন দিকে, সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করবে, অর্থাৎ এই দিকে আমাদের টান বল টি কাজ করবে। এবং এমন বস্তুর জন্য তার ঝুলন বিন্দু কোথায়, এখানে, এখান থেকেই দড়িটা আসছে, তাহলে এর জন্যও ঝুলন বিন্দুর দিকে টি বলই কাজ করবে। এখন কথা হচ্ছে ভাইয়া দোনোটাই কি টি হবে, হ্যাঁ দোনোটা ভাইয়া টি হবে। এর কারণ হচ্ছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যখন আমাদের কপি কলে একটাই দড়ি থাকে, একটা দড়িতে কখনোই আমাদের দুইটা ভিন্ন টান বল কাজ করতে পারবে না, সবসময় একটা টান বলই কাজ করবে। তাই এদিকেরটাও যদি টি হয় তাহলে আমাদের এদিকেরটাও কত হবে, টি হবে। আচ্ছা, এরপরে আমরা যদি একটা জিনিস দেখি, বি বস্তুর উপর আর কি বল আছে, বি বস্তুর উপর হচ্ছে যে আমাদের তার অভিকর্ষ ত্বরণের কারণে সে নিচের দিকে একটা বল প্রযুক্ত হবে, তার ওজন বল, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে m2g বল। আচ্ছা, আর m1 এর উপর, m1 এর উপরও ভাইয়া নিচের দিকে একটা বল প্রযুক্ত হবে, সেটা হচ্ছে কত, m1g বল। এটা হচ্ছে তাদের ওজন বলের কারণে, একটুকু আমরা জানি। তাহলে ভাইয়া এখান থেকে আমরা কি দুইটা সমীকরণ দ্বারা করাতে পারি না, বি বস্তুর জন্য এবং এ বস্তুর জন্য? আমি যদি এ বস্তুর জন্য দেখি, একটু খেয়াল করি এই বস্তুর উপর। আচ্ছা, আরেকটা জিনিস আগে একটু বলে রাখি, এই যে বস্তুটা এখন এই পজিশনে আছে, বস্তুটা কিন্তু আলটিমেটলি এই পজিশনে থাকবে না। কেন থাকবে না, কারণ আমরা দেখতেই পাচ্ছি এই বস্তুর ওজনটা বেশি, এই বস্তুকে বেশি ওজনে টানতেছে পৃথিবী, তাই আলটিমেটলি কিন্তু আমাদের বস্তুটা এই দিকে নিচের দিকে পড়তে থাকবে, বি বস্তুটা সহ। তখন আলটিমেটলি পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা আমি মানে এ বস্তু বি বস্তু সহ কপিকল সহ পুরো যে সিস্টেমটা, পুরো সিস্টেমটা এ ত্বরণের নিচের দিকে নামবে। আমি ধরে নিচ্ছি যেই ত্বরণের নিচের দিকে নামবে সেটা হচ্ছে এ ত্বরণ। তাহলে আমি যদি দেখি বি বস্তুটার ক্ষেত্রে কি হচ্ছে,
এটা যখন এ ত্বরণের নিচের দিকে নামতেছে, যেহেতু এটা একটা সিস্টেম, পুরোটা একটা সিস্টেম, তখন বি বস্তুটাও একই সাথে এ ত্বরণে উপরের দিকে উঠবে, তাই না ভাইয়া? আমরা যদি দেখি এটা যখন নামতে থাকবে ওইটা কিন্তু তখন উঠতে থাকবে। এভাবে একসময় এই বস্তুটা মাটিতে আঘাত করবে, এবং মাটিতে আঘাত করলে এই বস্তু কত গতিশক্তিতে আঘাত করবে সেটাই আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, অর্থাৎ আমাদের এই এ বস্তু এবং বি বস্তু উভয়ই যখন নিচে পড়বে, উভয়ই কোন একটাই তাদের ত্বরণ থাকবে, যে ত্বরণটাকে বলবো আমরা কি সিস্টেমের ত্বরণ, সেটা আমরা ধরে নিচ্ছি এ। তাহলে এ বস্তুর ক্ষেত্রে এই বস্তুটা এ ত্বরণের নিচের দিকে নামবে, এবং ও যখন নামবে ওর সাথে যেহেতু দড়ি দ্বারা কপিকল দ্বারা বি বস্তুটাও যুক্ত, বি বস্তুটা তখন এ ত্বরণে উপরের দিকে উঠবে। এ বস্তুটা নিচের দিকে নামতেছে এ ত্বরণে, বি বস্তুটা উপরের দিকে উঠতেছে এ ত্বরণে। এভাবে আলটিমেটলি এ বস্তুটা ভূমিকে আঘাত করবে, এই জিনিসটি আমরা বলতে চাচ্ছি। এখন তাহলে আমি এই বস্তুর জন্য যদি আমাদের একটা সমীকরণ দাঁড়া করাই যে এই বস্তুর উপর ঠিক কতগুলো বল প্রযুক্ত হচ্ছে, এই বস্তুর উপর আমরা দেখতেছি উপরের দিকে টি বল, নিচের দিকে M1G বল কাজ করছে, এবং আলটিমেটলি তার ত্বরণটা কোন দিকে হচ্ছে, তার ত্বরণটা নিচের দিকে হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না যে এই বস্তুর উপর যে বলগুলো প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে টি মাইনাস, মাইনাস কেন দিচ্ছি ভাইয়া, কারণ আমাদের M1G বলটা কিন্তু টি বলের বিপরীত দিকে কাজ করছে। টি মাইনাস M1G ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি, আলটিমেটলি সে কোন ত্বরণে নামতেছে, আলটিমেটলি যেহেতু সে এ ত্বরণে নামতেছে, তাহলে তার যে ত্বরণটা হবে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ, অর্থাৎ যতগুলো বল প্রযুক্ত হচ্ছে সেটা ইজ ইকুয়াল টু হবে এম এ। তাহলে এমটা কি, এমটা হচ্ছে এমন বস্তুর উপর আমি চিন্তা করতেছি, এ বস্তুর উপর, তাহলে M1 ইন্টু এমন বস্তুটা কোন ত্বরণের নিচের দিকে নামতেছে, এ ত্বরণে। আচ্ছা, এখন ভাই আমি টি থেকে কেন M1G বিয়োগ দিচ্ছি, আমি M1G থেকে কেন টি বিয়োগ দিই নাই, কারণ ভাই আমি জানি হচ্ছে টি বলটা বড় M1G এর চেয়ে। কিভাবে আমি ভাইয়া বুঝলাম, অ্যাকচুয়ালি সরি একটা মিস্টেক হচ্ছে এখানে। আচ্ছা ভাই এবারটা কাটেন, স্টপ করো। আচ্ছা, তো আলটিমেটলি আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই বস্তুটা যখন নিচের দিকে নামতে থাকবে, সে তার সাথে যেহেতু কপিকল দ্বারা বি বস্তুটাও যুক্ত, তখন বি বস্তুটাও আলটিমেটলি উপরের দিকে উঠতে থাকবে, এবং এই বস্তুটা এখন এই বস্তুটা কোন ত্বরণে নামতে থাকবে, আমি ধরে নিচ্ছি পুরো আমাদের সিস্টেমটাই এ ত্বরণে গতিশীল হবে, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা যেটা বলতে পারি যে আমাদের এই বস্তুটা এ ত্বরণের নিচের দিকে নামছে, এবং বি বস্তুটা এ ত্বরণে উপরের দিকে উঠছে, এবং এভাবেই যখন সিস্টেমটা চলতে থাকবে, একসময় কি হবে, একসময় এই বস্তুটা ভূমিকে আঘাত করবে, ভূমিকে আঘাত করার মুহূর্তে তার গতিশক্তি কত সেটাই আলটিমেটলি আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি, আমাদের সিস্টেমের ত্বরণ এ। তাহলে এবার আমি এ বস্তুর উপর কি কি বল প্রযুক্ত হচ্ছে এবং বি বস্তুর উপর কি কি বল প্রযুক্ত হচ্ছে সেটা যদি আলাদাভাবে একটু অ্যানালাইসিস করি, এর কারণ কি, এর কারণ হচ্ছে আমি এ ত্বরণের মানটা বের করতে চাচ্ছি, কারণ ত্বরণের মান থেকে আমি বেগের মান পাবো, বেগের মান থেকে আমি গতিশক্তিটা পাবো। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনের সেকেন্ড পার্টটা, যে ডি বিন্দুতে সুতার বাঁধন খুলে দিলে, ডি বিন্দুতে সুতার বাঁধন খুলে দিলে, ডি বিন্দুতে সুতার বাঁধন খুলে দিলে কি হবে সেটা দেখতেছি। আচ্ছা, প্রথমে আমি এই বস্তুর দিকে একটু তাকাই, এই বস্তুর উপর কি কি বল প্রযুক্ত হচ্ছে, উপরের দিকে টি টান বল কাজ করছে, নিচের দিকে M1G বল কাজ করছে, কিন্তু আলটিমেটলি তার যেই তার ত্বরণটা হচ্ছে সেটা কোন দিকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে। তাহলে তার যেই উপর যে বলগুলো কাজ করছে, অর্থাৎ আমি যদি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ বলতে কি বোঝাচ্ছি ভাইয়া, অর্থাৎ তার উপর যতগুলো বল প্রযুক্ত হচ্ছে সবগুলোর লব্ধি নিচ্ছি, সবগুলোর লব্ধি সমান কিন্তু আমাদের সেই এফ ইজ ইকুয়াল টু এম এই হবে, অর্থাৎ এ হচ্ছে আলটিমেটলি যে নিট ত্বরণে সে নিচের দিকে নামতেছে। তাহলে তার উপর কি কি বল প্রযুক্ত হচ্ছে একটু যদি দেখি, এই বস্তুর উপর নিচের দিকে M1G মাইনাস উপরের দিকে টি। এখন ভাইয়া টিটা মাইনাস কেন করলাম প্লাস না করে, কারণ ভাইয়া দেখতেই পাচ্ছি M1G নিচের দিকে, টিটা হচ্ছে উপরের দিকে, দুইটা সম্পূর্ণ বিপরীত দিকে কাজ করছে। ইজ ইকুয়াল টু কি দিব, ইজ ইকুয়াল টু দিব যে M অর্থাৎ বস্তুর ভর, কোন বস্তু M1, এবং সে কোন ত্বরণে নামতেছে, নিচের দিকে নামতেছে এ ত্বরণে। আচ্ছা, এখন ভাইয়া কথা হচ্ছে M1G থেকে কেন টি বিয়োগ দিলাম, টি থেকে কেন M1G বিয়োগ দিলাম না, এটার কারণটাও খুবই সিম্পল। এটার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই বস্তু যেই এই বস্তুটা 16 কেজির বস্তুটা, সেটা হচ্ছে এ ত্বরণের নিচের দিকে নামতেছে, যেহেতু আলটিমেটলি তার ত্বরণ নিচের দিকে হচ্ছে, তার মানে অবশ্যই কি নিচের দিকে আমার যে বলটা, সেই বলটা হচ্ছে বড় বল, মানে হচ্ছে যে M1Gটা বড়, আর মানে হচ্ছে টান বল টিটা হচ্ছে ছোট, তাই আমি বড় বলটা থেকে ছোট বলটা বিয়োগ দিছি। এর কারণে না হলে আমাদের যদি ছোটটা থেকে বিয়োগ দিতাম আমাদের একটা মাইনাস সাইন ইউজ করতে হতো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এ বস্তুর উপর প্রযুক্ত বল। একইভাবে বি বস্তুর উপরও যদি আমি বের করি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ যদি খাটাই, এখানে আমরা দেখতেছি যে নিচের দিকে M2G, উপরের দিকে টি, কিন্তু বি বস্তুটা কিন্তু আলটিমেটলি উপরের দিকে যাচ্ছে এ ত্বরণে। তাহলে আমাদের বুঝে নিতে হবে বি বস্তুর ক্ষেত্রে টান বল টিটা হচ্ছে বড়,
তাহলে আমি এখানে কি করব, টি থেকে কি বিয়োগ দিব, টি থেকে m2g বিয়োগ দিব। m2g কেন, কারণ নিচের দিকে যে m2g বলটা কাজ করছে বি বস্তুর উপর। টি মাইনাস m2g ইজ ইকুয়াল টু কি দিব, ma, অর্থাৎ m হচ্ছে m2 ইন্টু a কেন ভাইয়া, কারণ এ বস্তুটাও এ ত্বরণের নিচে উঠতেছে, বি বস্তুটার উপরে ত্বরণ এ, কিন্তু সেটা নিচে, এ বস্তু নিচে নামতেছে, বি বস্তু উপরে উঠতেছে। তাহলে ভাই আমি এখান থেকে দুটো ইকুয়েশন পাইলাম না, এ আর বি এর জন্য, এ আর বি এর জন্য আমি দুটো ইকুয়েশন পেলাম না ভাইয়া। এই দুইটা ইকুয়েশন থেকে আমি এখন এর মানটা বের করতে হবে, ত্বরণের, আমার যে সিস্টেমের যে ত্বরণটা সেটা বের করতে হবে। কেন ভাইয়া ত্বরণ কেন বের করব, কারণ আমাদেরকে ভাইয়া গতিশক্তি বের করতে বলছে। গতিশক্তি বের করতে হলে কি লাগবে, শেষ বেগটা লাগবে, অর্থাৎ ভূমিতে যে মুহূর্তে আঘাত করবে ওই মুহূর্তের বেগটা লাগবে। ওই মুহূর্তের বেগ বের করতে হলে ভাইয়া আমরা দেখছি আমাদের যে সূত্র ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh বা 2ah, অর্থাৎ এখানে আমাদের ত্বরণের মানটা লাগে, তো ত্বরণটা আমরা বের করতে চাচ্ছি। এখন এখান থেকে ত্বরণটা কিভাবে বের করব, এখান থেকে ভাইয়া যে ত্বরণটা বের হবে, আমরা যদি ম্যাথটা, আমরা যদি এখানে যে কাজটা করব, আমরা যদি এখানে আমি যদি 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশনকে বিয়োগ দিই, তাহলে কিন্তু আমি এখান থেকে এর মানটা পেয়ে যাব। উভয় দিক থেকে আমাদের টিটা চলে যাচ্ছে, সরি, আমি 1 নাম্বার ইকুয়েশনকে যদি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে যোগ দিই, তাহলে আমরা এখান থেকে মাইনাস টি প্লাস টি কাটাকাটি চলে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি এর যে ইকুয়েশনটা পাবো সেটা হবে অনেকটা এরকম, যে এখানে থাকবে হচ্ছে আমার m1g মাইনাস m2g, অর্থাৎ আমি যদি কমন নিয়ে লিখি m1 মাইনাস m2 ইন্টু জি, নিচে থাকতেছে হচ্ছে আমার m1 প্লাস m2। আমাদের যাদের সন্দেহ আছে আমরা চাইলে এটা হচ্ছে করে দেখতে পারি। আমাদের আলটিমেটলি এর যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে এটা, a ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এই জিনিসগুলো আমাদের মান দেয়া আছে না ভাইয়া, তাহলে আমরা হচ্ছে ম্যাথটা একটু সলভ করে ফেলি, এর মানটা অ্যাকচুয়ালি কত আসে। তাহলে এর মানটা আমরা বসাই ইকুয়েশনে, m1 মাইনাস m2, m1 কত 16 মাইনাস 1.5 কেজি, 16 মাইনাস 1.5 ইন্টু জি এর মান কত ভাইয়া 9.8 ডিভাইডেড বাই m1 প্লাস m2, 16 প্লাস 1.5। এখন ভাই এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যদি একটু ক্যালকুলেটরে ম্যাথটা ইনপুট দিই, তাহলে আমাদের কত আসতেছে ত্বরণের মানটা ভাইয়া, ত্বরণের মানটা আসতেছে আমাদের 8.12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে ভাই এইটা কি ত্বরণ বের করলাম, আলটিমেটলি আমার যে নিট ত্বরণটা, অর্থাৎ আমি কিন্তু জানি এই বস্তুর উপর জি ত্বরণও কাজ করতেছে, আবার তার উপর টান বলটিও কাজ করতেছে, এই বস্তুর উপর ওজন বলও কাজ করতেছে, আবার টান বলটিও কাজ করতেছে, সবকিছু মিলাই আলটিমেটলি লব্ধি যেই ত্বরণ, এটা হচ্ছে সেই লব্ধি ত্বরণটা, অর্থাৎ এটা হচ্ছে এ নেট। ভাই আমাদেরকে একটু ভালো মতো বুঝতে হবে, এটা হচ্ছে এ নেট। আমি এই যে এটা বের করলাম, এটা হচ্ছে এ নেট, তাহলে আমি এ নেট পেয়ে গেছি। এখন আমি যেটা করব ভাইয়া সেটা হচ্ছে, তাহলে এবার আমি এই বস্তুটা কোন বেগে আঘাত করবে সেটা বের করে ফেলি। এই বস্তুর জন্য আমি আবার ইকুয়েশন লিখি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ah। ভাইয়া এ কেন দিলাম এবার এখানে, ওখানে জি দিছি ভাই, ওখানে মুক্তভাবে নিচে পড়তেছিল, তাই তার উপর শুধু ত্বরণ জি কাজ করতেছিল। এখন তার উপর দুইটা বল আছে, দুইটা বলের কারণে লব্ধি যে ত্বরণ সেটা আগেই বের করে নিছি এ, তাই ভাইয়া এখানে এ ত্বরণটা দিছি। আচ্ছা, এখন ভাইয়া বস্তুটা যখন আমি ডি বিন্দুতে সুতার বাঁধন খুলে দিব, প্রথমে তো বস্তুটা ভাইয়া স্থির ছিল না, সুতা যখন বাঁধা ছিল, আমি যখন খুলে দিচ্ছি ওই মোমেন্টে কি তার কোনো আদিবেগ ছিল, আদিবেগ কিন্তু ছিল না। তাহলে ভাইয়া ইউ স্কোয়ারের মান কত আসবে, 0 আসবে। তাহলে ভাই বি স্কোয়ারের মান কত আসতেছে, মানগুলো বসে দাও 2, আমি চাইলে মান বসাইতেও পারি, মান নাও বসাতে পারি, আমি এটাকে এভাবে রাখি। তাহলে আমাদের ভাই ভি স্কোয়ার কত আসতেছে, ভি স্কোয়ার আসতেছে 2ah। আচ্ছা, কিন্তু ভাই ভি স্কোয়ার তো আমাদের বের করতে বলে না, আমাদেরকে বের করতে বলছে এই ভিটা কি, ভিটা হচ্ছে যে এই মুহূর্তে যখন এখানে যখন আসবে এই বস্তুটা, ওই মুহূর্তে তার বেগ, অর্থাৎ ভূমিতে টাচ করার মুহূর্তে তার বেগ। আচ্ছা, তাহলে এবার ভূমিতে টাচ করার মুহূর্তে গতিশক্তিটা বের করি। ভূমিতে টাচ করার মুহূর্তে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ভাইয়া হাফ m, ভূমিতে টাচ করার মুহূর্তের বেগ তার উপর বর্গ, ভূমিতে টাচ করার মুহূর্তে বেগ কত ভাইয়া ভি বের করলাম, তাহলে ভি এর উপর স্কোয়ার। তাহলে ভাইয়া এখন কথা হচ্ছে ভি স্কোয়ারের মান এখানে পাইলাম 2ah, সেটা যদি বসাই দিই, এখানে হচ্ছে হাফ ইন্টু m ইন্টু ভি স্কোয়ারের মান হচ্ছে 2ah, এখান থেকে ভাইয়া 2 আর 2 কাটা যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি ভাইয়া mah, অর্থাৎ আমি যদি মানগুলো বসাই দিই, আমার এটা দেখা যাচ্ছে কিনা জানি না, আমি যদি জিনিসটাকে একটু উপরে নিয়ে যাই, আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু mah এর মান কত, m কত ভাইয়া, আমি কোন m ইউজ করতেছি ভাই, এটা হচ্ছে m1। ভাই একটু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে কত m1, কারণ আমি হচ্ছে এই বস্তুর গতিশক্তি বের করতে হবে। তাহলে এটা হচ্ছে m1 কত ভাইয়া 16 কেজি ইন্টু এ কত পাইলাম, এ পাইলাম 8.12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইচ কত, এইচ হচ্ছে আমাদের দেয়া আছে কোশ্চেনে 50 মিটার। তাহলে ভাই এটা একটু আমরা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করি, আমাদের মানটা কত আসতেছে, মানটা আসতেছে হচ্ছে আমাদের 6496, কত আসতেছে 6496। হ্যাঁ, কাইনেটিক এনার্জির একক কত, এটা হচ্ছে শক্তির একক অর্থাৎ জুল।
তাহলে আমরা পেয়ে গেলাম যে সি বিন্দুতে আমরা যদি সি বিন্দুতে কেটে দিই তখন কাইনেটিক এনার্জি কত? এটা হচ্ছে ইকে 1 ধরতে পারি। ইকে 1 এর ভ্যালু কত? ইকে 1 এর ভ্যালু হচ্ছে 7840 জুল। আর যদি সি বিন্দুতে কেটে না দিয়ে ডি বিন্দুতে সুতার বাঁধন খুলে দিই তখন ইকে 2 কত? ভাই একটু খেয়াল করি, ইকে 2 কত? ইকে 2 আসতেছে আমাদের 6496 জুল। কোন ক্ষেত্রে বেশি আসতেছে? ইকে 1টা বেশি আসতেছে না ভাইয়া? আমরা যদি একটু দেখাই যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকে 1 ইজ গ্রেটার দেন ইকে 2 না? আমাদেরকে কোশ্চেনে ভাইয়া এই জিনিসটাই চাইছিল না? এই জিনিসটাই কি দেখাইতে বলছিল না যে আমরা কোশ্চেন কি বলছে ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে সি বিন্দুতে কেটে দিলে এই বস্তুটি বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে? তাহলে ভাই আমরা এই জিনিসটা দেখাইতে পারছি না এখানে যে ইকে 1 ইজ গ্রেটার দেন ইকে 2? তাহলে ভাই আমরা বুঝতে পারছি।